স্যার গ্রিন কেমিস্ট্রির ওপরে বলছি কোনো বই যদি পড়া যায়। বই তো এই জিনিসগুলো পড়েছিলাম লাস্টে 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার এই কোটাই বাকি আছে, অর্থাৎ ওয়াইল্ডলি অ্যাপ্লিকেবল প্লাস্টিক আর হেলথিয়ার ফ্যাটস অ্যান্ড ওয়েল আর বায়োডিজেল, বায়োইথানল অ্যান্ড বায়োগ্যাস, এই কোটা জিনিস আমি পড়ব। তো আমি এখন ওই স্লাইডে চলে যাই। আমি অলরেডি এগুলো পড়ে দিয়েছি। তো নাও উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট দ্য গ্রিন সিনথেসিস অফ এ কম্পেটেবল অ্যান্ড ওয়াইল্ডলি অ্যাপ্লিকেবল প্লাস্টিক। ঠিক আছে, তো হোয়াট ইজ বায়োপ্লাস্টিক? আমরা গ্রিন কেমিস্ট্রিতে বায়োপ্লাস্টিক সম্বন্ধে পড়ার আগে আমরা কেন আমরা বায়োপ্লাস্টিক পড়ব সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। কারণ আমরা জানি যে প্লাস্টিক যেটা তৈরি হয় মেনলি কিন্তু পেট্রোলিয়াম থেকে, এবং সেটা বুঝতেই পারছো সেই পেট্রোলিয়াম থেকে যখন প্লাস্টিক তৈরি হচ্ছে তখন অলরেডি তোমার ফসিল ফয়েলকে প্রচুর পরিমাণে ডিস্ট্রাক্টিভ করতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে। আর কি না, 2 নম্বর হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় পদার্থগুলোকে বার্ন করলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে, যেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে রেসপন্সিবল। নেক্সট হচ্ছে যে তাহলে আমরা আমরা এই জিনিসটা সবাই জানি যে প্লাস্টিক ব্যবহারের ফলে কি ক্ষতিটা হচ্ছে গোটা ওয়ার্ল্ড ওয়াইজ, সেটা হচ্ছে জানো তুমি যে প্লাস্টিক পুরো ওশেনটাকে পুরো ড্যামেজ করে দিচ্ছে ডিউ টু দ্য অ্যাকোমোডেশন অফ দ্য প্লাস্টিক অ্যান্ড দ্য স্ট্যাক অফ দ্য প্লাস্টিক ইন দ্য ল্যান্ড। সো ল্যান্ডফিল অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার যে সুইচ, সেই সুইচটাকেও কিন্তু ব্লক করে দিচ্ছে প্লাস্টিকের মাধ্যমে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবিতে যে যে বিভিন্ন রকম যে অ্যানিমেল বা বার্ডগুলো তারা কিন্তু শিকার করতে গিয়ে অলরেডি প্লাস্টিকের মধ্যে নিজেদেরকে ট্র্যাপড হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে যে আমাদের প্লাস্টিক কিন্তু বেসিক্যালি আমাদের খুব ভালো একটা আবিষ্কার ছিল। প্লাস্টিক ইজ এ ভেরি হেল্পফুল ইন আওয়ার ডেলি লাইফ, কিন্তু তা সত্ত্বেও আমাদের কি হচ্ছে না, প্লাস্টিক একটা আমাদের জীবনে একটা বিরাট বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সো নাও উই হ্যাভ টু নিউ ওয়ে so introduce the new bioplastic. And why it is bioplastic? The bioplastic is a biodegradable plastics and it is recycling plastic. So প্রথমেই আমরা বলবো what is bioplastic. Bioplastics are a form of plastic derived from the renewable biomass sources such as vegetable fat, oils, cornstarch, pea starch, cornstarch, pea starch and microbiome। এইগুলো থেকে আমরা যদি প্লাস্টিক তৈরি করি তাহলে ডেফিনেটলি সেই প্লাস্টিকটা হবে বায়োডিগ্রেডেবল এবং এবং রিসাইকেলেবল। সাম অফ দিজ আর থার্মোপ্লাস্টিক স্টার্চ, পলিল্যাকটিক অ্যাসিড PLA প্লাস্টিক, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, এছাড়াও পলি 3 হাইড্রক্সি বিউটারেট PHB। তাদের এইগুলোর মধ্যে থেকে যেটা তোমাদের আছে সেটা হচ্ছে পলিল্যাকটিক প্লাস্টিক, পলিল্যাকটিক অ্যাসিড প্লাস্টিক। সো বায়োপ্লাস্টিক্সের প্রপার্টি কি না, সাম অফ স্টিফ অ্যান্ড ব্রিটেল, সাম আর রাবি অ্যান্ড মোল্ডেবল। এটা ডিগ্রেড হয় 185 ডিগ্রি টেম্পারেচার, ময়েশ্চার রেজিস্টার, ওয়াটার ইনসলুবেল, অপটিক্যালি পিওর আর ইমপ্লিমেন্ট টু অক্সিজেন। সো এই সমস্ত প্রপার্টি থাকার জন্য আচ্ছা সেলুলোজ বেসড প্লাস্টিক আর সাম অ্যালিফ্যাটিক পলিয়েস্টার, যেমন PLA, দ্যাটস আর অল দ্য অ্যালিফ্যাটিক পলিয়েস্টার। এখন আমাদের এই যে PLA যেটা বলছি, পলিল্যাকটিক অ্যাসিড, এইটা নিয়ে আমাদেরকে পড়তে হবে, এটাই তোমাদের সিলেবাসে আছে। সো পলিল্যাকটিক অ্যাসিড ইজ এ ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্রডিউস ফ্রম কেন সুগার অর গ্লুকোজ, অর্থাৎ কেন সুগার এবং গ্লুকোজ, এবং মেনলি যেটা হচ্ছে কর্ন, তোমাদের যেটা কর্ন থেকে যে স্টার্চ তৈরি হবে সেই স্টার্চ থেকে কিভাবে প্লাস্টিক তৈরি হয় সেই প্লাস্টিকটাই তোমাদের ইম্পর্টেন্ট। এবং সেটা কি করতে হবে, এনজাইম আর ইউজ টু ব্রেক দ্য স্টার্চ ইন্টু দ্য প্ল্যান্ট down into the glucose which is fermented and made into the lactic acid, and this lactic acid is polymerized and converted into a plastic called polylactic acid. These are used in the plastic process industry for the production of fossil, mold, cup and bottle. সো এইগুলো আরও অনেক প্লাস্টিক সম্বন্ধে আছে, এগুলো তোমরা পড়ে নেবে ফর ইওর ফার্দার ইনফরমেশন।
but not included in your syllabus. So biodrive polyethylene, so the basic building block of polyethylene is ethylene, and this is just one small chemical step from ethanol, which can be produced from fermentation of agriculture feedstock such as sugar cane or corn. So biodry polyethylene is the chemically and physically identical to traditional polyethylene. It is does not biodegradable but can be recycled. It can be considered reduced greenhouse gas emission, and it is used in packaging such as bottle and tubs. So PLA, so production process of polylactic acid. Polylactic acid is the most common bioplastic in use today. First, corn and other raw material are fermented to produce the lactic acid. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, এখান থেকে যে আমরা যে কর্ন থেকে প্রথমে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে হবে, সেই ল্যাকটিক অ্যাসিডটাকে থ্রু দ্য ফার্মেন্টেশন, যেটা অলরেডি তুমি আগের ইয়ারে পড়েছিলে, এবং সেই ল্যাকটিক অ্যাসিডকে যদি পলিমারাইজ করা হয় তাহলে উই গেট দ্য বায়োপ্লাস্টিক. So bioplastics are expected to make major contribution to the environmental protection because they reduce the CO2 and because they are biodegradable. So এখানে একটা দেখো, আমি PLA প্রোডাকশনটা ছবি দেখিয়েছি. দিস ইজ দ্য সিল কর্ন. সেই কর্নটাকে প্রথমে ওয়েডিং করে এইরকমভাবে ওয়েড মিলিং মাধ্যমে এটাকে কর্ন স্টার্চে পরিণত করা হয়, অ্যান্ড দেন এনজাইমেটিক প্রসেসে এটাকে fermentation করা হয়, and you get the dextrose, and this dextrose after fermentation get the lactic acid and then polymerize to form a PLA pills like that. এরকম নীল রঙের যে পাচ্ছ সেটা কিন্তু প্লাস্টিক. So this is the another process, not only process but this is the another diagram here. Look at here, we had take the lactic acid DL and get the after that it is a lactite তৈরি হয়, and then it form the lactic acid to PLA poly. এখানে তার স্ট্রাকচারটা দেওয়া হয়েছে. PLA, the structure property relationship and residual component biodegradable property. So আমাদের কোথায় কোথায় বায়োপ্লাস্টিক ইউজ হয় আমরা জানি. ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বায়োপ্লাস্টিকের প্রচুর ব্যবহার হয়. আমরা জানি যে প্যাকেজিং ক্ষেত্রে বিভিন্ন রকম টয় বা কন্টেনার, ফ্রুট, ভেজিটেবল, এগস, মিট বোতলের মধ্যে যখন ভরা হয় বা সফট ড্রিঙ্ক, all are use the PLA blended bioplastic. তারপরে ক্যাটারিং প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বায়োপ্লাস্টিক হিসেবে PLA ব্যবহার করে থাকি, যেমন দেখতে পাচ্ছি স্ট্রগুলো এবং বিভিন্ন. বলো স্যার, স্ট্রাকচারে কনজুগেশনটা কোথায় হচ্ছে বুঝতে পারলাম না, আরেকবার দেখাও. স্ট্রাকচারে কম্বিনেশন, কনজুগেশনটা, হ্যাঁ কনজুগেশন কিসের জন্য দরকার? স্যার যে চেনটা হচ্ছে, এই যে চেনটা দেখো তুমি এখানে যে চেনটা যেটা হচ্ছে PLA চেন, এখানে যে হাইড্রক্সি গ্রুপ আছে ল্যাকটিক অ্যাসিডের, সেই হাইড্রক্সি গ্রুপের সঙ্গে আনাদার হাইড্রক্সি গ্রুপ, দ্যাট মিনস এই CH বন্ড CH3 যেটা আছে না ওপরে ল্যাকটিক অ্যাসিড যে CH3, সেই CH3 যে CH যেটা লেগে আছে তার সঙ্গেও কম্বাইন হচ্ছে. তুমি নিচের ছবিতে দেখতে পাচ্ছ এই যে OH, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, তার একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে আনাদার কার্বনের সঙ্গে, অর্থাৎ OH গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, টোটাল OH গ্রুপ অ্যান্ড H, এটা ওয়াটার বেরিয়ে গিয়ে তার সঙ্গে কম্বিনেশন হচ্ছে এবং এইভাবে পরপর লেগে গিয়ে একটা পলিমারাইজ চেন তৈরি করে. বুঝতে পারছো তো? ওয়াটার বেরিয়ে যায়. হ্যাঁ স্যার, হাইড্রক্সিল গ্রুপটা বেরিয়ে যাচ্ছে আর এদিকে যে অ্যাসিড গ্রুপটা রয়েছে সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে অক্সিজেনের সঙ্গে কার্বনের একটা লিংক হচ্ছে. হ্যাঁ, কার্বনের সঙ্গে অক্সিজেন লিংক হচ্ছে, পরপর এরকম পরপর এন সংখ্যক লেগে যাচ্ছে এবং তারপরে পলিমার তৈরি হচ্ছে. ঠিক আছে? এবং ওয়াটার বের করার জন্য তো অনেক কেমিক্যাল আছে. তোমরা জানো যে যে রিঅ্যাকশনের মধ্যে যদি ওয়াটার এবং OH গ্রুপ থাকে তাহলে সেখান থেকে ওয়াটার বের যে কম্বিনেশন হয় তার জন্য প্রচুর রিয়েজেন্ট তোমাদের জানা আছে. ঠিক আছে? সেইগুলো অ্যাপ্লাই করেই তোমার হয়. কিন্তু এখানে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রসেসটা হয়ে থাকে সেটা হচ্ছে পলিমারাইজেশন প্রসেসটা হচ্ছে ইউজিং দ্য কেমিক্যাল, বাট তার আগে যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে সেই ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হচ্ছে ফ্রম দ্য ডেক্সট্রজ অ্যান্ড বাই দি ইউজিং দ্য ফার্মেন্টেশন, অ্যান্ড ইউ নো দ্য ফার্মেন্টেশন ইন ইউর প্রিভিয়াস ক্লাস.
তো দিজ আর অল দ্য প্যাকেজিং সিস্টেম মেডিকেল প্রোডাক্টের ব্যবহার হয়, স্যানিটাইজেশনের ব্যবহার হয়। অ্যান্ড হোয়াট ইজ দ্য বায়োডিগ্রেডেশন প্রসেস, তুমি যে ভালো করে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য বায়োডিগ্রেডেশন প্রসেস। এই যে প্ল্যান্ট প্রোডাক্ট থেকে তৈরি হচ্ছে ফার্মেন্টেশন এক্সট্রাক্ট, অ্যান্ড নাও দ্য প্রসেসিং অ্যান্ড ইউ গেট দ্য ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট অ্যান্ড আফটার দ্যাট বায়োডিগ্রেডেবল। এবং তারপরে কিন্তু সেটাকে কি হচ্ছে বিভিন্ন রকম সার হিসেবে বিভিন্ন রকম প্ল্যান্টে ব্যবহার করা হয়। সেই প্ল্যান্ট থেকে আবার ফটোসিনথেসিসের মাধ্যমে প্ল্যান্টটা তৈরি হচ্ছে, এবং এটাকেই হচ্ছে আমরা পিএলএ লাইফ সাইকেল অ্যান্ড বায়োডিগ্রেডেবল প্রসেস। তোমাকে যদি কখনো প্রশ্ন পড়ে, প্লিজ শো দ্য বায়োডিগ্রেডেবল প্রসেস অফ এ পিএলএ অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট দিস ওয়ে। সো অ্যাডভান্টেজ কি না, আমরা ভালো করে লক্ষ্য করো, এখানে আমি কতগুলো অ্যাডভান্টেজ দেখেছি যে পিএলএ ব্যবহার করার অ্যাডভান্টেজ। এখানে দেখো লোয়ার ফসিল ফুয়েল কনজাম্পশন, কারণ কি এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে বিভিন্ন রকমের নাইলন 66, নাইলন 6, পিসি অ্যান্ড এরকম করে প্রচুর প্লাস্টিকের আমি নাম দিয়েছি। এবং লাস্টে থেকে দুটো আছে, একটা হচ্ছে যে পিএলএ অ্যান্ড পিএফ, যেটা সব থেকে লোয়েস্ট এনার্জি মানে লোয়েস্ট ফসিল ফুয়েল কনজাম্পশন করছে। সুতরাং এটা একটা অ্যাডভান্টেজ। 2 নম্বর অ্যাডভান্টেজ কি না, তুমি ভালো করে লক্ষ্য করে এখানে কার্বন ইমিশন, কার্বন ডাইঅক্সাইড ইমিশন সব থেকে কম। একে যদি বার্ন করা হয় বা একে যদি ইউজ করা হয়, কম পরিমাণ CO2 এমিশন হচ্ছে, ঠিক আছে। আবার কি না, এখানেও দেখতে পাচ্ছ CO2 এমিশন অনেক কম পরিমাণ হচ্ছে। আমি অ্যাকর্ডিং টু ইউজ অফ দিস all these carbon dioxide emission process, in this process use the bioplastic give the less amount of carbon dioxide emission after the burning. এনার্জি রিকোয়ারমেন্টও যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে পিএলএ সব থেকে কম পরিমাণে এনার্জি রিকোয়ারমেন্ট হচ্ছে। গ্রিন হাউস গ্যাস ইমিশন, এটা একটা বড় ইম্পর্টেন্ট। লুক এট হিয়ার দ্য গ্রাফ, নাইলন N6, নাইলন 6 is the greater greenhouse gas emission দেন দ্য পিএলএ। পিএলএ ইজ দ্য লোয়েস্ট, নিচের দিকে দেওয়া আছে দেখো, খুব কম পরিমাণে পিএলএর মাধ্যমে গ্রিন হাউস গ্যাস ইমিশন হয়। সুতরাং এটা ডেফিনেটলি অ্যাডভান্টেজ টু প্রোডাকশন অফ দ্য বায়োপ্লাস্টিক। সো টোটাল ওয়াটার কনজাম্পশন, এটাও যদি লক্ষ্য করো যে বিভিন্ন রকম প্রসেসিংয়ের ক্ষেত্রে, কুলিং ক্ষেত্রে এবং ইরিগেশনের ক্ষেত্রে যে বিভিন্ন রকম ওয়াটার লাগে, মানে ইন দ্য কেস অফ ইউজ অফ দ্য সাচ টাইপ অফ প্লাস্টিক, and you know that the PLA get the least amount of water consumption among this all the plastic. So there is some disadvantage also. Key disadvantage আছে না, bioplastic do not always readily decompose. Some need relatively high temperature and can still take many years to break down. Okay, bioplastic are made from plants such as corn and marja, so land that could be used to grow the food for the world is being used to grow the plastic instead. অর্থাৎ আমরা প্লাস্টিক তৈরি করার জন্য যখন যে ল্যান্ডগুলোকে আমরা কর্ন তৈরি করতে মানে কর্ন প্রোডাকশন করতে ব্যবহার করি, সেখানে কিন্তু আমাদের অনেকটা পরিমাণ প্লাস্টিক উৎপাদন করতে গিয়ে আমাদের অন্যান্য ফুড প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের হ্যাম্পার হয়। So these are all are the disadvantages, and now the what is the conclusion না, একটা সময় 1950-তে যখন প্রথম প্লাস্টিক আবিষ্কার হয়েছিল, এবং তখন বলা হয়েছিল কি দিস ইজ দ্য প্লাস্টিক দ্য লাস্ট ফর এভার, এবং এই প্লাস্টিকটা ছিল আমাদের কাছে ফর এভার। বাট টুডে আমরা যে নতুন বায়োডিগ্রেডেবল অর্থাৎ যে মানে যে প্ল্যান্ট থেকে আমরা প্রোডাক্টটা পাচ্ছি, সেই প্ল্যান্টেরই কিন্তু যত্ন বেশি নিতে হচ্ছে, এবং এটাই কিন্তু আমাদের টুডের ফিচার্স, এবং তার ফলেই কিন্তু আমরা প্লাস্টিক পাচ্ছি। সুতরাং যে প্ল্যান্টগুলো থেকে আমাদের আমরা কেটে দিচ্ছিলাম, প্লাস কার্বন ডাইঅক্সাইড ইমিশন প্রচুর পরিমাণে হচ্ছিল, যেগুলো আমাদের ব্যালেন্স হচ্ছিল না এনভায়রনমেন্টালি। সো উই ক্যান ইউজ দিস সাচ টাইপ অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ইউজ প্রোডাকশন অফ দিস সাচ টাইপ অফ bioplastic, and we get the balance of the environment. Okay. So now the heavier fat and oil by green chemistry. সো আমরা যদি গ্রিন কেমিস্ট্রিতে হেভিয়ার ফ্যাট নিয়ে আলোচনা করি, তাহলে অ্যাপ্লিকেশন অফ ভেজিটেবল অয়েল টু ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফিজিক্যাল স্টেট ইউজিং দ্য ইন্টার-এস্টেরিফিকেশন হাইড্রোজেনেশন। So inter-esterification hydrogenation one of the process to form a heavier healthier fat and oil. যে কত রকমের ফ্যাট হয় না, প্রথম মেজর কম্পোনেন্ট হচ্ছে ট্রাইগ্লিসারাইড ডেরিভেটিভ ফ্যাট, যেমন গ্লিসারল, ফ্রি ফ্যাট অ্যাসিড, মোনো অ্যান্ড ডাইগ্লিসারাইড।
আর নন ট্রাইগ্লিসাইড ডেরিভেটিভ হচ্ছে ফসফোলিপিড, স্টেরল, পিগমেন্ট, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, oxidation product, trace material and hydrocarbon. So all are the various type of oil and fat. So what is the refining of crude oil? আমাদেরকে একটু জেনে নিতে হবে যে ফ্যাট বলতে গেলে কি না। ফ্যাট আমরা দুটো জায়গা থেকে পাই, একটা হচ্ছে অ্যানিমেল প্রোডাক্ট ফ্যাট অর অয়েল, অ্যান্ড আনাদার ইজ এ ভেজিটেবল প্রোডাক্ট ফ্যাট অর অয়েল। এবং সেটাকে প্রথমে একটা ক্রুড অয়েল থাকে, সেটাকে আমাদের রিফাইন করে আমরা ইনটেক করি। আমরা আজকে এখানে হেলথিয়ার ফ্যাট এবং যে অয়েল সম্বন্ধে পড়বো, সেখানে আমরা জানতে পারবো যে যে ফ্যাটগুলো আমরা খাই সেগুলো কিন্তু নট হেলদি, এবং সেটার জন্য কি করতে হবে, এবং সেখানে গ্রিনার প্রসেসে আমরা কি করে থাকি। সো এখানে প্রথমেই বলি যে রিফিলিং অ্যান্ড ক্রুড অয়েল মানে কি না। ক্রুড অয়েল অ্যাজ এ রিসিভ ফ্রম দ্য এক্সট্রাকশন প্ল্যান্ট কন্টেন্ট several non-triglyceride component. আমি আগে দেখিয়েছি কি this is the non-glyceride derivative. So we get the in crude oil we get the non-triglyceride derivative as well as the triglyceride derivative in the crude oil. সো সুতরাং সেটাকে আমাদেরকে নন ট্রাইগ্লিসাইড কম্পোনেন্টকে আমাদেরকে রিমুভ করলে যে অয়েলটা বা ফ্যাটটা পায়, this is called the refined fat or refined oil. And refilling consists of several process such as accompanies with the aim. A refilling process is carried out following extraction of the crude editable oil by means of the stew process or the solvent extraction. আমরা যে সমস্ত সলভেন্ট এক্সট্রাকশন এন্ড স্টিউ প্রসেসের মাধ্যমে আমরা রিফাইন করতে পারি। আর ইন দ্য রিফিলিং physical and chemical process are also combined to remove the undesirable natural as well as the environmental related component from the crude oil. সুতরাং রিফাইন অয়েল থেকে আমাদের ওইটা বাদ দিতেই হবে, আদারওয়াইজ আমরা কখনো কিন্তু ওই আমরা যে অয়েলটা পাবো সেই অয়েলটাকে আমরা ইউজ করতে পারবো না। সো নেক্সট হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রসেস অর মেথড টু রিফাইন অর মডিফাই দ্য ফ্যাট অ্যান্ড অয়েল। একটা প্রসেস হচ্ছে ব্লেন্ডিং, 2 নম্বর প্রসেস হচ্ছে ফ্র্যাকশনেশন, 3 নম্বর হচ্ছে হাইড্রোজেনেশন, 4 নম্বর হচ্ছে ইন্টারএস্টারিফিকেশন। সো ইন ইয়োর সিলেবাস ইন্টারএস্টারিফিকেশন that is chemically or enzymatically. So this is only have in your syllabus. And another process is genetic improvement, GIO. So among all this process you have only interesterification, that is chemical or enzymatic process. So প্রথমেই আমরা একটু এই যে অয়েলটার মডিফিকেশন ইভলিউশন হয়েছে সেটা একটু জেনে নিই। 60 to 70 তোমার সেঞ্চুরিতে in 1960 to 70 the interesterification commonly use AF main disadvantage high oil losses, এবং সেখানে কি দেখা যাচ্ছিল ইন্টারএস্টিফিকেশন করে আমরা প্রচুর পরিমাণে ডিসঅ্যাডভান্টেজ কি দেখা যাচ্ছিল না, প্রচুর হাই অয়েল লস করছিল। 70 to 80 হাইড্রোজেনেসিস ইজ মোর ফেভার, এবং সেখানে হাই ট্রান্স নো ইস্যু ইয়েট। অর্থাৎ আমাদের পরবর্তীকালে আমরা দেখব বা তোমরা পরবর্তীকালে পড়বে যে ট্রান্স এবং সিস এই ধরনের ফ্যাট আমাদের বডিতে প্রচণ্ডভাবে ক্ষতি সৃষ্টি করে। সো উই নিড ট্রান্স অন সিস ফ্রি ফ্যাটি অ্যাসিড for your daily life consumption. So hydrogenation also the more favor in 1780 years. 80 to 90 fractionation become more and more popular, and 90 to 2000 hydrogenation under fire due to the trans fat issue, more chemical interesterification and fractionation হয়েছিল। and 2000 থেকে 2010 both chemical modification process question because hydrogenation more and more blacklisted, no trans পাওয়া যাচ্ছিল। enzymatic IE, that means interesterification as alternative to chemical IE, so more PO use through multi-stage fractionation। ও তার মানে কি 2000 থেকে 2010 সাল পর্যন্ত আমাদের যে সমস্ত মডিফাইড ভার্সনগুলো ছিল অয়েলগুলোকে,
সেইগুলো কিন্তু আস্তে আস্তে রিজেক্ট হয়ে যায়, যেমন হাইড্রোজেন রিজেক্ট হয়, যে হাইড্রোজেন করার পর নো ট্রান্স ফ্যাট পাওয়া যাচ্ছিল না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ট্রান্স ফ্যাটি অ্যাসিড এবং ট্রান্সিস ফ্যাটি অ্যাসিড অবশ্যই দরকার ছিল, সেগুলো কিন্তু টোটালি রিমুভ হয়ে যাচ্ছিল। আর এনজাইমেটিক আই এখন বর্তমানে সবথেকে বেশি গ্রিন লেভেল হয়েছে, সেটা হচ্ছে ইন্টার স্টারিফিকেশন বাই ইউজিং দ্য এনজাইমেটিক টেকনিক রাদার দ্যান দ্য কেমিক্যাল টেকনিক। সো ওটাই তোমাদের সিলেবাসের মধ্যে আছে, যে হাউ টু প্রসেস দ্য এনজাইমেটিক চেঞ্জেস। সো আমি এখানে কতগুলো প্রসেস দিয়েছি, হাইড্রোজেনেশন প্রসেস কীভাবে হয়, কোনটা কত পার্সেন্টেজ দেখানো হয়েছে, আমি এতগুলো বলছি না, এগুলো সব দেখে নেবে। সো এখানে একটা ডাটা দেওয়া হয়েছে, ডাটাটা দেখে নাও, যে 2005 17 miotones from which greater than 85% hydrogenated। 2015 এখানে দেখা যাচ্ছে যে 20 miotones লেস নিয়ার অ্যাবাউট টু 60 হাইড্রোজেনেশন, আর 2025 সালে 28 miotones লেস দেন 40, আস্তে 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 কমিয়ে নিয়ে আসা হয়েছে। সুতরাং এই হাইড্রোজেনেশন পরিমাণটা যে অনেকটা ক্ষতিকারক ছিল এবং সেটা থেকে আস্তে আস্তে রিমুভ করছে, রিমুভ করে আমাদের অল্টারনেটিভ ওয়ে নিয়ে আসছে, সেটাকে আমি দেখানোর জন্য এই ডাটাটা দিয়েছি। সো ইন্টার স্টারিফিকেশন ইজ এ থার্ড অর্ডার। অ্যান্ড তাহলে আমাদেরকে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, ভালো করে জিনিসটা দেখে নাও, যে হোয়াট ইজ দ্য ইন্টার স্টারিফিকেশন মিন। সো ইন্টার স্টারিফিকেশন অফ ট্রাইগ্লিসাইড অয়েল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য এক্সচেঞ্জ অফ ফ্যাটি moiety between different triglyceride molecule। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখে নাও এটা কিভাবে এটা হয়। দেয়ার আর দ্য থ্রি টাইপ অফ IE, that is random IE, direct IE and 1,3 specific IE। এখানে একটা দেখো ট্রাইগ্লিসাইডের ছবি দিয়েছি, এটা তিন ভাবে হয়ে থাকে, SN1, SN2 and SN3। দিস ইজ নট লাইক দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 1 to নয়, এটাকে এই যে এক্সচেঞ্জটা হচ্ছে, এই এক্সচেঞ্জটার নাম দেওয়া হয়েছে তিনটে প্রসেসে হয়ে থাকে, SN1 প্রসেস, SN2 প্রসেস অ্যান্ড SN3 প্রসেস। এখানে দেখো ভালো করে, যে আমি একটা ভায়োলেট কালার, একটা ব্লু কালার, একটা রেড কালার, তিনটেকে দিয়েছি নাম, একটা হচ্ছে P, একটা O, একটা L। এখানে কি হয়েছে দেখো, এই ময়েটিটা অর্থাৎ P ময়েটিটা, O ময়েটিটা এবং L ময়েটিটা একে অপরের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, এখানকার যেটা আই তৈরি হচ্ছে সেখানে এল, প্রথমে এল পি ও একরকম হয়ে গেল ক্যাটাগরি, সেকেন্ডটা দেখো ও এল পি এরকম ক্যাটাগরি হলো, আর থার্ডটা দেখো পি এল ও এরকম একটা ক্যাটাগরি হয়ে যাচ্ছে। সো এই যে ইন্টার কনভার্সন অফ দ্য moiety, fatty acid moiety in the triglyceride system, this is called the interesterification and interesterification। এই ইন্টারেস্টিফিকেশনের ফলেই কিন্তু আমাদের অয়েলটা অনেক পরিমাণ ডেভেলপড হয়ে যাচ্ছে। সো সেটা কি আমি এখানে একটা দেখিয়েছি, দেখো দিস ইজ দ্য ট্রাইগ্লিসাইড মলিকুল অ্যান্ড দিস ইজ দ্য অল আর দ্য ফ্যাটি অ্যাসিড অ্যান্ড দিস ইজ দ্য গ্লিসারিল ব্যাকবোন, অর্থাৎ এইটা গ্লিসারিনটা করার জন্য এটা ব্যাকবোন, সাপোজ এটা একটা মডেল। অ্যান্ড লুক অ্যাট হিয়ার, দিস ফার্স্ট পজিশন ইজ চেঞ্জ is called the SN1 position, the second position is changed, this is called the SN2 position, and the third is changed, if it is changed, this is called the SN3 position। So that's why আমি এখানে বলেছি S101, SN2 and SN3 position যদি চেঞ্জ হয় তাহলে this is called the interesterification changes। এখানে আমি একটা রিয়েল এক্সাম্পল দিয়েছি, দেখো। So this is the fat triglyceride and another is reaction and random process। যে র্যান্ডম প্রসেসে যদি হয় তাহলে দেখো আর ড্যাশটা, আর ড্যাশ ইয়ার, R2 R3, আবার দেখো R1 ইয়ার, আর ড্যাশ নিচে চলে এলো, তারপর R3, এইভাবে দেখো র্যান্ডামলি চেঞ্জ হয়েছে। এই র্যান্ডামলি চেঞ্জ হওয়ার জন্য টোটাল যে অয়েল বা ফ্যাটটা বলছি, সেই ফ্যাট এবং অয়েলের কোয়ালিটিটা টোটালি ডিফার করছে এবং আমাদের হেলদি হচ্ছে। সো ইন দিস প্রসেস, আর নিচেতে দেওয়া হয়েছে দেখো 1,3 স্পেসিফিক ইন্টারকনভার্সন। সো 1,3 মধ্যেই একমাত্র চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের ফলে যে টোটাল মিক্সচার যেটা পাচ্ছি, সো দিস ইজ দ্য ফ্যাট অ্যান্ড অর অয়েল, অ্যান্ড ইট ইজ বেটার অয়েল অ্যান্ড রিফাইন্ড অয়েল দেন দ্য ক্রুড অয়েল। So another is the what is the type of the esterification. So there is a two type of interesterification, chemical interesterification and enzymatic esterification.
সো কেমিক্যাল ইন্টারফিকেশনটা মানে হচ্ছে ইট ইজ ডান ইন দ্য প্রেজেন্স অফ দ্য বেসিক ক্যাটালিস্ট ফর এক্সাম্পল যে সোডিয়াম মিথক্সাইড, ইট রেজাল্ট ইন দ্য নন সিলেক্টিভ অর র্যান্ডাম রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফ্যাটি অ্যাসিড। তা এইটার ক্ষেত্রে কি নন সিলেক্টিভ হয় এবং র্যান্ডাম রিঅ্যারেঞ্জমেন্ট হয়। But in case of the enzymatic esterification, it is done using the immobilized lipophase, commonly done in the industry. It is selective modification of the fatty acid. তার মানে কি হচ্ছে, মানে এখানে তুমি যে ফ্যাটি অ্যাসিডটাকে সিলেক্ট করতে চাইছো মডিফিকেশনের জন্য, সেই সিলেক্টিভ মডিফিকেশন করা যায় থ্রু দিস এনজাইমেটিক esterification. So this is the reaction where suppose A and B with the esterification they give the such type of product for 6 type of esterification. Here this is the another example. Here this is the triglyceride example. তুমি এই এক্সাম্পল থেকে বুঝতে পারবে যে কিভাবে ইন্টারকনভার্সন হচ্ছে। সুতরাং তাহলে হোয়াট অ্যাবাউট কেমিক্যাল ইন্টারএস্টারিফিকেশন, অ্যান্ড এখানে আমরা দেখছি দুরকম ডিফারেন্ট। তো interesterification fat is the worst than the trans fat. Interesterification fat was found to depress the level of the high density lipoprotein HDL. This is the good cholesterol, protect against the heart attack more than trans fat. In addition, interesterification fat rise blood glucose level and depress the level of the insulin. So this strongly suggests the interesterification fat could lead to diabetic. So enzymatic, i.e. the better answer to hydrogenation, because the increased interest of the enzymatic, i.e. versus chemical, i.e. Environmentally friendly process, biocatalyst, no several process condition, no harmful side reaction, less oil losses, and better overall product quality. So that's why it is cost and flexibility, and it is rather than lack of knowledge. So enzymatic esterification today কিভাবে করা হয় তার একটা প্রসেস এখানে দেওয়া হয়েছে। So how to process the enzymatic interconversion. So this is the process, and this is the graphical presentation. Here the chemical মানে esterification and enzymatic esterification মধ্যে ডিফারেন্সটা আনার জন্য। সো এখানে দেখতে পাচ্ছ যে তোমার স্টার্টিং মেটেরিয়াল ইন কেস অফ ব্লু and immobilized enzyme and sodium methoxide রেডটা তোমার কীভাবে গ্রাফটা কমছে, টেম্পারেচার লেভেলটা যত বাড়ছে ততভাবে সলিড ফ্যাট কন্টেন্টের পরিমাণ আস্তে আস্তে কমছে। কেমিক্যাল esterification and enzymatic esterificationের মধ্যে আমরা এখানে দেখো ভালো করে লক্ষ্য করে একটা কম্পারিজন নিয়ে এসেছি। লো প্রসেসিং কস্ট, যদিও বা কেমিক্যাল esterificationে লো প্রসেসিং কস্ট হয়, আর এনজাইমের ক্ষেত্রে কিন্তু হাই প্রসেসিং কস্ট, বাট হাই প্রসেসিং লস, অয়েল সাপ্লিফিকেশন আর মিনিমাম প্রসেসিং লস, আর লো অক্সিডেটিভ স্টেবিলিটি, দ্য নো চেঞ্জ ইন দ্য অক্সিডেটিভ স্টেবিলিটি, এবং হাই লেভেল অফ রিয়াকশন বাই প্রোডাক্ট আর লো লেভেল অফ রিয়াকশন বাই প্রোডাক্ট। তাহলে বুঝতেই পারছো কেমিক্যাল esterification এবং এনজাইমেটিক esterification মধ্যে ডেফিনেটলি এনজাইমেটিক esterification অনেক বেটার, এবং তোমাকে কিন্তু esterification করতেই হবে। তোমার অয়েলটাকে মডিফাই না করলে তোমার ওই যে আমি বললাম না HDL এবং LDL অর্থাৎ এই যে লাইপোপ্রোটিনগুলো বেড়ে যাবে, এবং বেড়ে গেলেই কিন্তু তোমার ট্রাইগ্লিসাইড বেড়ে যাবে এবং এটির সাডেন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা এক্সেসিভ পরিমাণে বেড়ে যাবে। সুতরাং এনজাইমেটিক esterification process is a very good enough because তাহলে আমরা কি বলতে পারি না, বেটার কোয়ালিটি EI অয়েল পাচ্ছি, মিডলার কন্ডিশন নো কেমিক্যাল, মেনলি অয়েল কোয়ান্টিটি ড্রাইভেন, ফ্যাটলেস অয়েল লসেস, অর্থাৎ আমরা একটা প্রসেসে দেখছিলাম প্রচুর পরিমাণে লেস অয়েলগুলো লসেস হচ্ছিল, এটা লেস অয়েল লসেস, নো সাইড স্ট্রিম, টুডে প্রিভেন্ট ইন দ্য ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট,
many focus today on further improving অর্থাৎ এনজাইম অ্যাক্টিভিটি অ্যান্ড লাইফ টাইম ফিডস্টক কোয়ালিটি ইনডিফেন্সারি। সুতরাং এটা আমাদেরকে যা ডেভেলপড হয়েছে অর্থাৎ ইআইই অর্থাৎ এনজাইমেটিক ইন্টার এস্টারিফিকেশন প্রসেস ইন কেস অফ দ্য হেলদিয়ার ফ্যাট এবং অয়েল, এটা থেকে আমাদেরকে অনেকটা পর্যন্ত প্রসেস হলেও এখনো পর্যন্ত প্রচুর ড্রব্যাক আছে, যে ড্রব্যাকটা আমাদেরকে আরও ওভারকাম করতে হবে। সুতরাং সেটা না করলে আমরা প্রপার যেটা আমাদের হার্টের জন্য যে অয়েলটা প্রয়োজন সেই প্রয়োজনটা পাবে না। দেখবে বিভিন্ন অ্যাড দিতে গিয়ে দেখায় যে সফলা খাও, সফলা ওয়েল ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ। কারণ কি না, তার কারণ হচ্ছে যে ওরা কিভাবে রিফাইন করছে and what is the process to modify this oil and it is very important কতটা কিভাবে প্রসেসিং করে আদার্স পার্টগুলো থেকে যাচ্ছে সেইটার উপর কোয়ালিটি এবং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য তার দাম এবং কস্ট নির্ভর করে। সো দিস ইজ দ্য অল অ্যাবাউট ইউর হেলথিয়ার ফ্যাট and also the heavier fat. So now another topic is our future, that is the green chemistry in the biodiesel, bioethanol and the biogas. So first of all, what are the biofuel? The biofuels are liquid fuel that has been developed from other materials such as plant and animal waste material. তাহলে আমরা দেখতে পাচ্ছি বায়োফুয়েলটা কি না, আমরা জানিও এটা যে বায়োফুয়েলটা তৈরি হয় প্ল্যান্ট মেটেরিয়াল এবং অ্যানিমেল ওয়েস্ট মেটেরিয়াল থেকে। সো হোয়াই বায়োফুয়েল? Biofuel production and consumption ensure that the natural carbon cycle to be 100% achieved, which completely eliminate the continuous increase in the carbon dioxide rate in the atmosphere, which in turn will have the greatest effect on the environment and a way to the end global warming. তার মানে কি বলতে চাইছি, বায়োফুয়েল প্রোডাকশন এবং কনজাম্পশন এখন 100% অ্যাচিভ করা গেছে এবং সেটাকে আরও পরিমাণ কি হচ্ছে, তাতে কি হচ্ছে যে এই যে কার্বন সাইকেল অর্থাৎ যে আমরা যখন ফসিল ফুয়েলগুলোকে পড়াতাম যেমন কোল বলো ডিজেল বলো নর্মাল দ্য ফসিল ফুয়েল, সেই ফসিল ফুয়েল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ইমিশন হতো, বাট সেই কার্বন ডাইঅক্সাইডটা টোটাল যে গাছ আছে সেই গাছে নিয়ে ফটোসিনথেসিসের মাধ্যমে আমাদের কিন্তু রিভার্ট ব্যাক করে দিত না। তাহলে আমরা যদি বায়োফুয়েলটাকেই প্রোডাকশন করি এবং সেখান থেকেই যদি আমরা প্রোডাকশন করতে পারি, তাহলে লেস অ্যামাউন্টে কার্বন ডাইঅক্সাইড আমাদের এনভায়রনমেন্টে ক্ষতি করবে এবং যে কার্বন সাইকেলটাকে 100% কমপ্লিট করা যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন দেখো এখানে দেখতেই পাচ্ছ যে দিস ইজ দ্য কার্বন সাইকেল। এখানে দেখতে পাবো ক্রপ লাইক কর্ন আছে, সেখান থেকে ওটাকে ফাইনালি গ্রেডিং করে তারপরে কি হচ্ছে সেপারেট ইন্টু দেয়ার কম্পোনেন্ট সুগারটাকে বের করে নিয়ে এসে হচ্ছে সেই সুগারটাকে কি করা হচ্ছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেটা মিথানল তৈরি করা হচ্ছে, সেই মিথানলটাকে বা ইথানল তৈরি করা হচ্ছে, সেটাকে বায়োফুয়েল হিসেবে ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড সেই বায়োফুয়েলটা যখন পুড়ছে তখন সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে যত পরিমাণ তুমি কার্বন ডাইঅক্সাইড বার করছো ইমিশন করাচ্ছে ফ্রম দিস বার্নিং অফ দ্য বায়োফুয়েল, ঠিক ততটা পরিমাণ এইবার গাছ কি করছে সেটাকে ক্রপ আবার তার প্রফিট ডেভেলপমেন্টের জন্য লেগে যাচ্ছে। তাহলে দেখতেই পাচ্ছ এখানে 100% যে কার্বন ডাইঅক্সাইডটা পুরোপুরি কি হচ্ছে না সাইক্লিক হচ্ছে লাইক এ ফসিল ফুয়েল। সেক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ রিলিজ করছে আর যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবেশ তাকে নিয়ে নিচ্ছে তার পরিমাণটা অনেকটাই কম। তারপরে ম্যাক্সিমাম পরিমাণ যে কার্বন ডাইঅক্সাইড সেটা আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অর্থাৎ গ্রিন হাউস গ্যাস হিসেবে ট্রিট হয়ে যাচ্ছে। বাট ইন কেস অফ দ্য বায়োফুয়েল সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা যে পরিমাণ বেরোচ্ছে সেই পরিমাণই আবার ফটোসিনথেসিসে লেগে যাচ্ছে। সো দিস ইজ দ্য 100% কার্বন সাইকেল পসিবল হচ্ছে। সো দেয়ার ইজ এ কমন টাইপ অফ বায়োফুয়েল। আমরা কোন কোন টাইপের বায়োফুয়েল আছে আমরা জানি যে বায়োইথানল, বায়োডিজেল, বায়োগ্যাস, বায়োবিউটানল অ্যান্ড আরও অনেক কিছু আছে যেগুলো এখানে ইনক্লুড করা হয়নি। তার মধ্যে তোমার হচ্ছে বায়োইথানল, বায়োডিজেল অ্যান্ড বায়োগ্যাস ইজ ইন ইউর সিলেবাস। প্রথমেই বলি যে বায়োফুয়েল অ্যান্ড দেয়ার টাইপস। এই বায়োফুয়েলটাকে আমরা 3 থেকে 4টে জেনারেশনে ভাগ করি। দিস ইজ দ্য ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন অ্যান্ড থার্ড জেনারেশন।
প্রথম কথা বলি, দিস ইজ দ্য ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন হচ্ছে যদি তুমি বায়োফুয়েলটা তৈরি করো ফ্রম দ্য সুগার বিট, সুগার ক্যান, ওয়েট, কর্ন, বার্লি, সুইটস, সারগামস, এইগুলো থেকে যদি তৈরি করা হয়, দিজ আর অল আর দ্য ফার্স্ট জেনারেশন বায়োফুয়েল। সেকেন্ড জেনারেশন কোনগুলোকে বলছি, যদি আমরা স্ট্র অ্যান্ড উড থেকে যদি বায়োফুয়েল তৈরি করি, আমরা বায়োফুয়েল আমরা আগে দেখিয়েছি যে কী কী ধরনের বায়োফুয়েল হয়, সেগুলো যদি তৈরি করা হয়, তাহলে সেই ধরনের বায়োফুয়েলকে আমরা বলবো সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। অ্যান্ড থার্ড জেনারেশন বায়োফুয়েল হচ্ছে যদি আমরা সেটাকে অ্যালগি বায়োমাস অর দ্য মাইক্রোবস থেকে যদি আমরা যদি সেটাকে বায়োফুয়েল তৈরি করি, তাহলে দিস ইজ কল দ্য থার্ড জেনারেশন বায়োফুয়েল। So now we have discussed about the bioethanol. So bioethanol is an alcohol made by the fermentation, mostly from the carbohydrate product in sugar or starch crop, such as the corn on the sugar cane. মেনলি যেটা বায়োইথানল তৈরি করা হয় যে কর্ন এবং সুগার ক্যান থেকে, সেটা ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল তৈরি করে। The cellulosic biomass derived from the non-food source such as trees and grasses is also being developed as a feedback from the ethanol production, used to substitute petrol fuel from the road transport vehicle. One of the widely used alternative automobile fuel in the world, Brazil and USA is the largest production house, and much more environment friendly and low toxicity level. So this is the about the bioethanol. So this is the bioethanol production process. We know that this is the biomass handling and then bio pre-treatment, and then it produced to cellulose hydrolysis, glucose fermentation, and then ethanol recovery. So আমি একটা এই ভিডিও দেখাচ্ছি যেখানে তুমি বুঝতে পারবে কিভাবে ফার্মেন্টেশনটা হচ্ছে। Innovation Spotlight. Sunliquid process converts straw to biofuel. Obtaining biofuels from the sugars of arable crops is standard practice. A new approach which holds out huge potential worldwide is the use of agricultural residues as an alternative feedstock. For example, bioethanol could be made from straw from Asia's rice paddies, or residues from sugarcane in South America, corn stover in the United States, or wheat straw in Europe. The biotech Sunliquid process now allows Clariant to obtain difficult-to-extract sugar from non-food feedstocks such as cereal straw, corn stover, and bagasse. The sugar is then converted to ethanol. This approach overcomes the food versus fuel debate and offers an efficient way to reduce greenhouse gas emissions in comparison to fossil fuels. Whatever agricultural waste is available in the region can be used. In Europe, that is predominantly wheat straw, which is supplied in bales and cut into pieces. The process comprises 4 steps, starting with mechanical and thermal pretreatment. In the tank, the straw is treated with steam under pressure, which reduces it to fiber bundles. The second step is enzyme production. Clariant produces the enzymes as an integrated part of the process itself, minimizing procurement outlays and making the overall process more cost-efficient. Initially, a small quantity of the straw fiber is separated from the rest, fed into a small reactor, and provides the nutrient medium for the microorganisms that are then added. Under ideal process conditions, these microorganisms, which are tailored to the raw material employed, rapidly produce large quantities of enzymes. The rest of the straw fiber is liquefied in multiple reaction vessels by means of these enzymes. Since the enzymes are specially tailored to the raw material used and the conditions in the reactor, the subsequent process is far more efficient than with standard, non-specialized enzymes. The enzymes release all the sugars available in the straw and convert them to the respective monomers, to the C6 sugar, glucose, and the C5 sugars, xylose and arabinose. The enzymes act as biological scissors, cutting up the long sugar chains.
The insoluble lignin is now removed and employed as fuel to provide the energy required throughout the process. The sun-liquid process is energy self-sufficient, requiring no additional energy from fossil fuels. Next, the sugar solution produced in step 2 undergoes fermentation. All sugars are fermented simultaneously with the help of specially developed fermentation organisms. In other words, the organisms take up all the sugars at the same time and convert them to ethanol, which is initially dissolved in water. Using these specialized fermentation organisms, about 50% more ethanol is produced than with comparable processes. In step 4, ethanol purification, the ethanol is extracted from the water. This is normally achieved through distillation, a highly energy-intensive method. Clariant has developed an alternative, very energy-efficient process that employs specialized adsorbers. These are porous, sponge-like structures that act like a sieve. Water passes through the adsorbers, while the ethanol is first bonded to their large surface area and then separated off. The resulting pure ethanol can now be processed to produce biofuel. 4 to 5 metric tons of straw yield about 1 ton of bioethanol, to 95% compared with gasoline, which means the new sun-liquid process helps to supply the world with fuels that are safer, more sustainable, and more environmentally friendly. সো আমরা ভিডিওটা থেকে দেখলাম যে কীভাবে ইথানল ফর্মেশন হচ্ছে এবং নর্মালি প্রসেস থেকে 50% বেটার তোমার ইথানল তৈরি হচ্ছে ইন দিস প্রসেস ইন্ডাস্ট্রি। এবং এখানে একটা আমি গ্রাফ দিয়েছি, একটা 2018 সালের একটা ডাটা, যেখানে আমরা দেখিয়েছি কি যে সবথেকে বেশি ইথানল ফর্মেশন করে ফর দ্য বায়োফুয়েল অ্যাজ এ বায়োফুয়েল, সেখানে ইউনাইটেড স্টেট, ব্রাজিল, তারপরে নেক্সট সেখানে দেখো ইন্ডিয়ার কিন্তু পিকচার নেই, তার মানে ইন্ডিয়ার অনেক কিন্তু পিছিয়ে আছে দ্য ফর্মেশন অফ দ্য বায়োইথানল। সো দিস ইজ দ্য বায়োইথানল সিনারিও ইন ইন্ডিয়া। ওই গ্লোবাল রেসপেক্টে ইন্ডিয়াতে কোনো পজিশন নেই, বাট ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গায় যেমন আমাদের বায়োইথানল প্রোডাকশন হচ্ছে। সো তার মধ্যে এখানে দেখতেই পাচ্ছ মহারাষ্ট্র ইজ দ্য হায়েস্ট, মিলি মিলিটন লিটার পার ইয়ার, 920, তারপর 300 হচ্ছে উত্তরপ্রদেশ, তারপর কর্ণাটকা, অ্যান্ড এইভাবে করতে করতে থাকছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বায়োএথানল প্রোডাকশন সিনারিও ইন্ডিয়াতে নেই। তো সেটাকে আরও ডেভেলপ করতে হবে। আমাদের এই নলেজটা না থাকলে পরে আমরা কিন্তু সেটা বুঝতে পারবো না যে কতটা আমাদের ডেভেলপ করার প্রয়োজন আছে। সো নাও দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য বায়োইথানল। সো ট্রান্সপোর্ট ফুয়েল টু রিপ্লেস গ্যাসোলিন, fuel for power generation by the thermal combustion, fuel for fuel cell by the thermochemical reaction, fuel in the cogeneration system, feedstock in the chemical industry, and blending ethanol with small portion of the gasoline is much more cost effective. And advantage of the bioethanol key, now burn more clearly as a result of the more কমপ্লিট কম্বাসন। আমরা দেখি এর আগেও তুমি ইনঅর্গানিকে পড়েছো হয় অ্যান্টি নকিং কম্পাউন্ড, যে আমরা দেখতে পারি ইঞ্জিনের মধ্যে যখন আমরা নকিং কম্পাউন্ড থাকে, এনভায়রনমেন্টেও তুমি পড়েছো। তো এটা ফুললি কিন্তু আমাদের যে সমস্ত পেট্রোল ডিজেল আছে সেগুলোকে ফুললি কিন্তু কমপ্লিট কম্বাসন হয় না। সো সেই কম্বাসন কিন্তু বায়োইথানল কিন্তু খুব ইজিলি ফুললি কমপ্লিট কম্বাসন হয়, এবং ইট ইজ কার্বন, ন্যাচারাল কার্বন বেরিয়ে আসে, কার্বন ডাইঅক্সাইডটা ওজন লেয়ারটাকে ইট ডিক্রিজ ইন দ্য ওজন ফর্মেশন, রিনিউয়েবল এনার্জি সোর্সেস, fuel split are very much easier, biodegradable, and diluted to non-toxic concentration. Any plant can be used for this production of the bioethanol. It is only has contain sugar and starch. তাছাড়াও কিন্তু অন্যান্য থেকে করা হবে, কিন্তু সুগার এবং স্টার্চ থেকে মেনলি বেশি পরিমাণে আমাদের বায়োইথানল তৈরি করা হয়। এছাড়াও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে অফ বায়োইথানল প্রোডাকশনের ক্ষেত্রে। তো লার্জ অ্যামাউন্ট অফ arable land is required to grow the crops, natural habitats would be destroyed. তারপরে আমাদের কি করতে হবে, একই কথা ওখানেও বলেছিলাম যে প্রচুর পরিমাণে আমাদের যদি বায়োইথানল তৈরি করতে হয় তাহলে তার স্পেসিফিক গাছ বা প্ল্যান্ট আমাদেরকে প্রোডাকশন করাতে হবে। তারপরে ন্যাচারাল যে যে সমস্ত প্ল্যান্টগুলো আছে, ল্যান্ডগুলো, সেগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। ডিউ টু দ্য lucrative price of the bioethanol, some
farmer may sacrifice food crops for the biofuels, which will increase food price around the world, এবং তার ফলে কি হচ্ছে ফুড প্রাইসটা আমাদের বেড়ে যাবে। ডিউরিং প্রোডাকশন অফ দ্য বায়োইথানল হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজ, নট অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ পেট্রোলিয়াম, কিন্তু পেট্রোলিয়াম থেকে অতটা বেশি এফিসিয়েন্ট নয়, পেট্রোলিয়াম যতটা এফিসিয়েন্ট। সুতরাং কোনো একটা দিকে তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে। কোস্টাল ডিফিকাল্টি অ্যান্ড ডিফিকাল্টি ইন দ্য ট্রান্সপোর্টেশন, এবং এটাকে নিয়ে যাওয়াটাও একটু ডিফিকাল্টি একটা জায়গা থেকে একটা প্লেসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। নাও হচ্ছে আমাদের বায়োডিজেল সম্বন্ধে একটু জেনে নিতে হবে। সো বায়োডিজেল ইজ এ ভ্যারাইটি অফ দ্য এন্টায়ার বেস অক্সিজেনেটেড ফুয়েল derived from the natural and renewable biological sources such as the vegetable oil. আমরা বায়োডিজেলটা তৈরি করতে গেলে আমাদেরকে ভেজিটেবল অয়েল ইউজ করতে হয়, এবং সেখান থেকে সেটাকে একটা এস্টার বেস ট্রিটমেন্টের মাধ্যমে নিয়ে যেতে হয়। তুমি এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছ, দিস ইজ ফ্যাটি অ্যাসিড জি, তাকে প্রসেসের মাধ্যমে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন দিস ইজ দ্য বায়ো ডিজেল 3AFA, অর্থাৎ এই যে এফএ গুলো চলে আসছে তার থেকে কম্বাইন করে যেটা তৈরি হচ্ছে দিস ইজ দ্য বায়োডিজেল। অ্যান্ড জি মিন হচ্ছে গ্লিসারিন, গ্লিসারিনটা আলাদা করে সেপারেট হয়ে যাচ্ছে, সেটা অন্য কাজে ব্যবহার করা যাবে। সো দিস ইজ দ্য ফ্যাটি অ্যাসিড, ইয়েলো কালারটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, অ্যান্ড এটা হচ্ছে অ্যালকোহল। সো অ্যালকোহলের সঙ্গে যদি আমাদের ভেজিটেবল অয়েলকে ট্রিটমেন্ট করা হয় তাহলে দেন উই গেট দ্য biodiesel. So next this is the biodiesel production. Here also the methanol catalyst use, এখানে অয়েলটা ব্যবহার করছে, তাকে প্রি ট্রিটমেন্ট করা হচ্ছে, তারপরে ট্রান্স এস্টারিফিকেশন সেপারেশন করা হচ্ছে, এবং সেখানে মিক্স করা হচ্ছে মিথানল অর ক্যাটালিস্ট, অ্যান্ড ওয়াশ দ্য ড্রাইং ইউ গেট দ্য বায়োডিজেল, অ্যান্ড বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যাচ্ছে গ্লিসারিন। ওকে, সো আমরাও এখানে একটা ভিডিও দেখিনি যেখানে আমরা কিভাবে একটা বায়োডিজেল প্রোডাকশন তৈরি করা হয়। এখানে দেখতে পাচ্ছ যে বায়োডিজেল তৈরি করতে গেলে অক্সিজেন, কার্বন এবং হাইড্রোজেন মাস্ট লাগবেই, কারণ যে কেমিক্যালগুলো তুমি ইউজ করছো সেখানে থাকে মিথানল, অ্যান্ড দিস ইজ দ্য ভেজিটেবল অয়েল, অ্যান্ড দেন উই গেট দ্য মিথাইল এস্টার, অ্যান্ড মিথাইল এস্টার ইজ দ্য বায়োডিজেল। সো আমরা জানি যে এটা রিয়াকশন করছে। The reason why we drive out using the boys process is because any water in the season will enter this process, causing soaps and other side products to be formed instead of biodiesel. Just like unsuccessful magnetic transfer fluid, these negatively charged oxide molecules will attack the positively charged carbon atom containing fatty acid and the dissolved backbone of the oil molecules. And once something gets to its unexpensive partners, fatty acid will still be dissolved backbone behind, forming a methyl ester with the methanol molecule. This process is known as transesterification. This process continues until the young fatty acids are removed from the dissolved backbone. The remaining dissolved molecule is very thin and the form of dense black layer of the other charged molecules. The newly formed methyl esters will form an uncharged, neutral, yellow liquid on top. The body solution of your bodies is 3 to 7 because methyl esters and bodies are uncharged. For more information, check out our website at www. এবং ট্রান্সএসপিরেশন যেটা হয় সেটা অ্যাকচুয়ালি রিয়াকশনটা এইভাবে হচ্ছে, তুমি একটু লক্ষ্য করো, দিস ইজ দ্য ট্রাইগ্লিসারাইড, অ্যান্ড দিস ইজ দ্য ব্লু পোর্শন হচ্ছে একটা পার্ট, আর দিস ইজ দ্য ব্যাকবন্ড অফ দ্য ট্রাইগ্লিসারাইড, অ্যান্ড সেটা কি না 3 মিথানল ইউজ করা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যাটালিস্ট দিয়ে। তাহলে এই যে ব্লু পোর্শনটা বেরিয়ে যাচ্ছে, এস্টারিফিকেশন হচ্ছে, দিস ইজ কল দ্য ট্রান্স এস্টারিফিকেশন। তুমি আগের ভিডিওতেও দেখলে দিস ইজ দ্য মিক্সচার অফ দ্য ফ্যাটি এস্টার অ্যান্ড দিস ইজ কল দ্য বায়োডিজেল। অ্যান্ড আমরা যে গ্লিসারিনটা বেরিয়ে আসছে, দিস ইজ গ্লিসারিন ইজ দ্য বাই প্রোডাক্ট। সো এইভাবে আমাদের বায়োডিজেল প্রোডাকশন করা হয়। সো তার কতগুলো অ্যাডভান্টেজ আছে এবং কতগুলো ডিসঅ্যাডভান্টেজও থাকবে। তো বায়োডিজেল ইজ দ্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি and it can help reduce dependency of the foreign oil, কারণ ফরেন ওয়েলের উপর আমাদের ডিপেন্ড করতে হয়। তুমি যদি ডিজেল বানাতে পারো তাহলে আমাদের ডিপেন্ডেন্সিটা কমবে। ইট হেল্প টু লিব্রিকেন্ট দ্য ইঞ্জিন ইটসেলফ, কারণ আমাদের ইঞ্জিনের মধ্যে আরও অনেক লিব্রিকেন্ট ইউজ করতে হয় যখন নর্মালি আমাদের এমনি অয়েল ব্যবহার করা হয়, বাট ইন কেস অফ দ্য বায়োডিজেল ইট নো নিড টু ইউজ আনাদার লুব্রিকেন্ট,
It can be used in the almost any diesel with little or no engine modification. যে কোনো আমাদের যে ইঞ্জিন আছে ডিজেল ইঞ্জিন, সেই ডিজেল ইঞ্জিনের মধ্যেই ইউজ করা যাবে, কোনো রকম মডিফিকেশনের দরকার নেই। ইট ইজ সেফার দেন দ্য কনভেনশনাল ডিজেল, এটা কনভেনশনাল ডিজেলের থেকে অনেক সেফার, লেস গ্লোবাল ওয়ার্মিং, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজটা কি না, বায়োডিজেল ইমিশন ইনক্রিজ এনওএক্স ইন অ্যাটমসফিয়ার, হচ্ছে একটা গ্রাফ দেখানো হয়েছে যে রেড কালারের গ্রাফটা, মানে নাইট্রোজেন অক্সাইড প্রচুর পরিমাণে বেরোয়। আর বায়োডিজেল বিহেভ অ্যাজ এ সলভেন্ট, বায়োডিজেল অ্যাজ এ সলভেন্ট ইউজ হয় এবং স্ট্রেনলি ডিক্রিজ ফুয়েল ইকোনমি and cost variation according to the feedstock used by the market condition. So these are the disadvantage. So এখন ইন্ডিয়া কি ইনিশিয়েটিভ নিয়েছে এটা সম্বন্ধে জানতে গেলে আমাদের একটু জেনে নেওয়া দরকার, অনেকেই এটা জানে না। যে ন্যাশনাল মিশন অন বায়োডিজেল হ্যাজ বিন লঞ্চ বাই GOI, state government designated special authority body to manage this. Ministry of Petroleum and the Natural Gas notified biodiesel purchase policy. Government institute are working on the technology and promotion. Public and private sector are working on the processing and end of the use. So India, this is the process. আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দ্য বায়োডিজেল, দ্য ফার্স্ট 10 রান অন ট্রেন, দ্য ফার্স্ট ট্রায়াল রান অন ট্রেন, প্রথমে বায়োডিজেলটাকে আমাদের ট্রেনের মধ্যে ইউজ করা হয়েছিল। দ্য ফার্স্ট সাকসেসফুল ট্রায়াল রান অফ দ্য সুপার ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন ওয়াজ কন্ডাক্টেড ইন December 31, 2009. Delhi Amritsar Shatabdi Express used the 5% of the biodiesel fuel. রেলওয়ে অ্যানুয়াল ফুয়েল বিল হয় দেখো যেটা হচ্ছে যে রুপিস 3400 crore ফর ডিজেল। 10% মিক্সচার উইথ ডিজেল রিডিউস দ্য অ্যামাউন্টটা অনেকটা কমে যাচ্ছে, 300 থেকে 400। যে নর্মাল ডিজেল ইউজ করছি তার সঙ্গে যদি আমরা বায়োডিজেল মিক্স করে দিই তাহলে তার কস্ট, রেলওয়ে কস্টটা অনেক কমে যাচ্ছে, 300 থেকে 400 crore per annum, and 5% substitution is acceptable, তার বেশি কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। সো দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড সাম মোর। ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর AJB আব্দুল কালাম is one of strong advocate of the জাত্রোফা কাল্টিভেশন। জাত্রোফা একটা প্ল্যান, যে প্ল্যান থেকে আমাদের বায়োডিজেল তৈরি করা হয় ইন্ডিয়াতে মেনলি। এবং সেক্ষেত্রে একটা তুমি দেখতে পাবে নিচেতে একটা ডাটা দেওয়া হয়েছে, যে একটা মৌস সিগনেচার হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে, কত বিলিয়ন রুপি লোকাল ফার্মারকে হেল্প করা হয়েছে, 1.3 বিলিয়ন রুপি টু দ্য লোকাল ফার্মার ইন ইন্ডিয়া। এবং সেটাকে নাম দেওয়া হয়েছে D1 মোহন, এবং এটা জয়েন্ট ভেঞ্চার, এবং সেই মাধ্যমে আমাদের বায়োডিজেল তৈরি করা হয়। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে কাল্টিভেশনটা দেখছো এখানে কিন্তু ওই যত্র কার্কাস বলে একটা প্ল্যান্টেশন করা হয়েছে অ্যাজ রাষ্ট্রপতি ভবন ইন 2004। রাষ্ট্রপতি ভবন মানে কি, যেখানে রাষ্ট্রপতি থাকে তার একটা নিজস্ব এরিয়া আছে, যেখানে প্রচুর সমস্ত ধরনের ভেজিটেবল এবং সমস্ত ধরনের ফ্রুট চাষ করা হয়। সেই ফ্রুট এবং ভেজিটেবলই রাষ্ট্রপতি খায়। এবং সেখানে 2004 সাল থেকে ইন দ্য টাইম অফ AJB আব্দুল কালাম, when he was the president of India, সে একটা পোর্শন ল্যান্ড পুরো ছেড়ে দিয়েছিল ফর দ্য প্রোডাকশন অফ দ্য প্ল্যান্টেশন অফ দ্য জাত্রোফা কার্কাস প্ল্যান্ট ফর দ্য প্রোডাকশন অফ দ্য ডিজেল। অ্যান্ড তুমি দেখতে পাচ্ছ এটা ফার্মারদের সঙ্গে মিট করছেন, বায়োডিজেল তার প্রদর্শনী হয়েছিল, এবং এই ফার্মারগুলোই ওই রাষ্ট্রপতি ভবনে গিয়ে ওই চাষটা করে, এবং তার বিভিন্ন রকম তার এক্সিবিশন করা হয়েছিল বায়োডিজেল প্রসেসের জন্য। সো this is all about the biodiesel. And now the last one is what is the biogas. So biogas is a methane rich flammable gas that result from the decompose of the organic waste material. আমরা বায়োগ্যাস সেটা হচ্ছে একটা মিথেন বেস গ্যাস, এবং যেটা তোমাদের বিভিন্ন রকম ওয়েস্ট মেটেরিয়াল থেকে বানানো হয়। তো বায়োগ্যাস ইজ প্রডিউসড বাই দ্য অ্যানারোবিক diagnosis or fermentation of the biodegradable material such as biomass, manure, sewage, multiple waste and green waste, plant material and energy crops, এগুলো থেকেই তোমার বায়োগ্যাস তৈরি করা হয়।
তো বায়োগ্যাস ইজ অলসো কল দ্য মার্স গ্যাস, তোমরা জানো। এবং তুই দেখবে লক্ষ্য করে তোমাদের এই দুবরাজপুর এলাকা বা খয়রাসোল এলাকা একটু পেরিয়ে গেলেই ওখানে প্রচুর পরিমাণে বায়োগ্যাস প্রোডাকশন হয়। বায়োগ্যাস ইজ এ টাইপ অফ দ্য ওয়ান টাইপ অফ দ্য বায়োফুয়েল। এবং সেখানে অনেক আমি জায়গায় দেখেছি যে বিভিন্ন রকম মিথেন গ্যাসকে কালেক্টেড করা হচ্ছে, এবং এটা ন্যাচারাল মিথেন গ্যাস কালেকশন করা হয়, বাট সেই প্রোডাকশন কিন্তু খুবই কম। ওই প্রোডাকশন দিয়ে টোটাল আমরা বায়োফুয়েল হিসেবে ইউজ করতে পারবো না। সুতরাং আমাদের যে সমস্ত বায়োমাসগুলো আছে বা ম্যানিওরগুলো আমরা বিভিন্ন জায়গায় স্টোরেজ করি, সেইগুলো থেকে ইজিলি আমরা বায়োগ্যাস তৈরি করতে পারবো। সো দিস ইজ দ্য কম্পোজিশন অফ দ্য বায়োগ্যাস। আমরা জানি যে বায়োগ্যাসের মধ্যে এই ধরনের কম্পোজিশন থাকে। মিথেন থাকে 50 to 70%, কার্বন ডাইঅক্সাইড থাকে 30 to 40%, হাইড্রোজেন, নাইট্রোজেন, ওয়াটার ভেপার অ্যান্ড হাইড্রোজেন সালফাইড। So this is the production, how to produce the biogas, and this is the carbohydrate, fat, protein, all are the deposit. আমরা যখন খাবার খাই বা আমরা যখন কুকিং করি, সমস্ত ফ্যামিলি থেকে আমরা র মেটেরিয়ালস এগুলো ফেলি, সেইগুলোকে কার্বনিক অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল কনভার্টেড হয় এবং হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এখান থেকে তৈরি হয়। অ্যান্ড দেন হাইড্রোজেন, অ্যারাবিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড তৈরি থেকে মিথেন, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। So this is the process, this is hydrolysis process, then the acidogenesis, তারপর acetogenesis and then methanogenesis. So this is the fourth step. First hydrolysis, যেটা is acid genesis, and this is the acidogenesis and then মিথনোজেনেসিস। এই টার্মগুলোকে জানবে, কারণ তোমাকে যখন কোশ্চেন পড়বে তোমাকে এই টার্মগুলোকে ইউজ করতে হবে। সো বায়োগ্যাস ইজ produced as a landfill gas, LFG, which is produced by the breakdown of the biodegradable waste inside the landfill due to the chemical reaction and microbes, or a degradable gas produced inside and the anaerobic digester. So biogases এই তিনটে চারটে প্রসেসেই আমাদের বায়োগ্যাস তৈরি হয়। সো দিস ইজ দ্য বায়োগ্যাস সাইকেল। তো আমরা জানি যে এই যে এই প্রসেস থেকে এই যে ক্রপগুলো যে মরে যাচ্ছে, তারপরে আমরা যে ধান টান যেগুলো পড়ে থাকছে সেগুলো যদি আমরা ড্যাম করি এক জায়গায়, যেগুলো ধানের পর যেগুলো পড়ে থাকছে সেইগুলো প্রথমে কি হচ্ছে, এই যে এই প্রসেসের মধ্যে যাচ্ছে অর্গানিক ওয়েস্টেজ, দেন ইট ইজ অ্যানারোবিক ডাইজেশন, তারপরে এটা বায়োগ্যাস তৈরি হচ্ছে এবং সেটা ন্যাচারাল গ্যাস পাইপের মাধ্যমে তুলে সেটাকে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার বেরোচ্ছে এবং সেটাকে আবার সেই কার্বন ডাইঅক্সাইড ওয়াটারটা আমরা ইউজ করছি in case of the photosynthesis, and finally the gas, this is the biogas cycle. So advantage of the biogas, আমরা জানি যে this is methane gas, and methane gas একটা ambient temperature স্টোর করে থাকে। the production of large amount of methane gas, production of free fairing stick storage, মানে হচ্ছে আমাদের যখন যে গোবর বলি না, যে একটা স্টিকি মানে কাদা কাদা ভাব, সেটাকে স্ট্রাগল বলছে স্টিকি। তার ফলে কি বিভিন্ন জায়গায় গড়িয়ে অন্য ল্যান্ডের সঙ্গে কন্টামিনেশন বা ওয়াটার কন্টামিনেশনে হওয়ার প্রবণতা খুব কম থাকে। এটা অর্ডারলেস ট্যাক্স, তার মানে হচ্ছে গন্ধ খুব কম পরিমাণে বেরোয়, তাহলে সুতরাং সেক্ষেত্রে তুমি ইজিলি এটাকে ফার্মেন্টেশন করতে পারবে। সয়েল কন্ডিশনার ইউজ স্টাক ক্যান বি ইউজ অ্যাজ এ ফার্টিলাইজার, এবং যে স্টাকটা আছে তুমি সেটা ফার্টিলাইজে ইউজ করতে পারো। তার ফলে এটাও কিন্তু অ্যাডভান্টেজ। সুতরাং বায়োগ্যাস তৈরি করতে গেলে এক্সট্রা যে র মেটেরিয়ালগুলো বেড়েছে সেটা তুমি ফার্টিলাইজেশনে ইউজ করা যেতে পারে। আর কনভেনশন অফ দ্য স্যাক্রিফাইস রিডিউস দ্য লাইক উড, প্রচুর কনভারসেশন অফ দ্য স্যাক্রিফাইস রিসোর্সেস লাইক উড, অর্থাৎ এটা যদি করতে হয় তাহলে প্রচুর পরিমাণে যে উড পুড়িয়ে আমরা অনেক সময় বায়োগ্যাস তৈরি করে থাকি। যেমন বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন ফ্যামিলিতে আছে যেখানে কাঠ পুড়িয়ে আমরা রান্না বা অ্যাজ এ কুকিং হিসেবে ইউজ করি। সেক্ষেত্রে ওইগুলোকে ইউজ না করে যদি বায়োগ্যাসকে ইউজ করা হয় অ্যাজ এ কুকিং পারপাস অ্যান্ড আদার স্মল হিট পারপাসে যখন ইউজ করবো, যেমন আমাদের ল্যাবরেটরিতে যে আমরা এলপিজি গ্যাস ব্যবহার করছি, সেটার পরিবর্তে যদি আমরা বায়োগ্যাস ইউজ করে থাকি তাহলে অনেক পরিমাণ আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে। সো দেয়ার ইজ সাম ডিসঅ্যাডভান্টেজ অলসো, explosion changes, high capital loss, incorrect handling of the liquid struggle cause the pollution. যদি ওই যে স্ট্রাকটা তৈরি হচ্ছে স্ট্রাকটা সেটা যদি আমরা ইনকারেক্ট হ্যান্ডেলিং করি তাহলে এটা আমাদের অনেক সময় ল্যান্ড পলিউশন হতে পারে বা আমাদের ওয়াটার পলিউশন হতে পারে। রিকোয়ার কন্ট্রোল অ্যান্ড মেনটেনেন্স, নিড প্রপার কন্ডিশন, ইউজ অ্যাজ এ ফুয়েল, রিকোয়ার রিমুভাল অফ দ্য CO2 and H2S,
So application key, the biogas, the gas grid injection, bio is in transport, use of the carbon dioxide and methane as the chemical production, or the বিভিন্ন যে কার্বন ডাইঅক্সাইড গুলো বেরোচ্ছে বা মিথেন যেটা বেরোচ্ছে সেটা আমরা বিভিন্ন কেমিক্যাল প্রোডাকশনে ইউজ করতে পারি। আমরা এখানে একটা ছবি দেখিয়েছি, সেটা যে বায়োগ্যাস ইঞ্জিন, যেটা সুইডেনে ফার্স্ট চালানো হয়, দিস ইজ দ্য বায়োগ্যাস ট্রেন ইঞ্জিন। সো আমরা এখানে ইন্ডিয়া সিনারিও দেখিয়েছি। ইন্ডিয়া হ্যাজ ইনস্টল 4.75 million small scale biogas plant, and but India has potential maximum number of biogas plant has been estimated to be 12 to 17 million. Mainly biogas is produced based on daily manure as feedstock, as this Grover gas plants এ আমাদের ইউজ করা হয়ে থাকে by this biogas formation. In the last 2 to 3 decades, research organizations with a focus on the rural energy security have enhanced the design of the system, resulting in the newer efficiency low cost design. অনেক জায়গায় কি হচ্ছে, এই বায়োগ্যাস প্রোডাকশন করে সেখানকার গ্রামের বা সেই এলাকার এনার্জি সাপ্লাই, অর্থাৎ ইলেকট্রিসিটি এনার্জি কনভার্ট করে সেটা ইলেকট্রিসিটি এনার্জি সাপ্লাই করার জন্য ইন্ডিয়াতে অনেক জায়গায় রিসার্চাররা ইনভলভ হয়ে আছে। So this is the bioplan in India. The plant is in the Punjab. Here is the Alkasar, the bioplan, and this is in Andhra Pradesh, and in the below is the Salem. All are the bioplan production in India. So this is the global scenario here. তুমি দেখতে পাচ্ছ যে Germany is the most biogas production country, and here also the gross heat production from this biogas, এবং এখানে যেটা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে যে গ্রস ইলেকট্রিসিটি প্রোডাকশন অফ বায়োগ্যাস, এই বায়োগ্যাস থেকে ইলেকট্রিসিটি প্রোডাকশন এবং হিট প্রোডাকশন, এই দুটো ক্ষেত্রেই আমি একটা গ্লোবাল সিনারিও দিয়েছি, যেখানে দুটোতেই কিন্তু জার্মানি ফার্স্ট, তারপরে ইউনাইটেড কিংডম, দেন ইটালি, দেন ফ্রান্স। সো এগুলো বুঝতেই পারছো, এগুলো থেকে অনেকটা ওরা এগিয়ে আছে, এবং দিস ইজ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্রসেস টু protect our environment, and as well as the cost effective. So thank you. This is all about your green chemistry, the use and all these things.